ষড়ঋতুর বাংলাদেশে নিজেকে নানা সাজে সাজিয়ে রাখে এই জনপদ। সবুজ পাহাড়ে ঘেরা রাঙামাটি কখনো ভাসে মেঘের ভেলায়, কখনো হ্রদের টলমলে জলে ধরা দেয় অপরূপ বাংলার প্রতিচ্ছবি। আয়তনের বিবেচনায় এই জেলা বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হলেও সংসদে প্রতিনিধিত্ব করে মাত্র একটি আসন, এবং এখানে ভোট মানেই চিরচেনা দলীয় রাজনীতি নয়, পরিচিত বাইনারের সাথে যোগ হয় এখানকার বিভিন্ন জাতিগোষ্ঠীর আবাস এবং তাদের যাপিত জীবনের লড়াই। এবং এখানে সমতলের সমীকরণের সাথে যোগ হয় ভূ রাজনৈতিক মেরুকরণ। কাপ্তাই লেকের পাড় থেকে রাঙামাটির এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জিনিয়া কবি সূচনা। আমার সাথে আছেন রাঙামাটি জেলার রাজনৈতিক দলের সংসদীয় আসনের প্রার্থীরা এবং আছেন রাঙামাটি জেলার স্থানীয় ভোটাররা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে আছেন আমাদের যিনি রাঙামাটি জেলার প্রতিনিধি জিয়াউল হক, তিনি আছেন। আমি যাব জিয়াউল হকের কাছে, তবে তার আগে আমার সাথে যারা অতিথি আছেন তাদের সাথে একটু পরিচিত হতে চাই। শুরুতেই আমি পরিচিত করিয়ে দিতে চাই অ্যাডভোকেট দীপন দেওয়ানের সাথে, বিএনপি মনোনীত প্রার্থী, রাঙামাটি জেলা। তারপরে রয়েছেন জুই চাকমা, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী, রাঙামাটি জেলা। এবং আছেন অ্যাডভোকেট মোক্তার আহমদ, বাংলাদেশ জামাতে ইসলাম মনোনীত প্রার্থী, রাঙামাটি জেলা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা নিশ্চয়ই আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, তবে তার আগে আমরা আমাদের রাঙামাটি জেলার যিনি প্রতিনিধি জিয়াউল হক, তার সাথে একটু কথা বলতে চাই। এই যে রাঙামাটিতে অনেক ধরনের সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি সংকট এবং শঙ্কাও রয়েছে। চিকিৎসা, শিক্ষা, সব বিষয়ের কথাই আমরা যতটুকু জানি। জিয়াউল হক, আপনি তো প্রতিনিয়ত নিশ্চয়ই দেখেন, সেই বিষয়গুলো যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলেন। রাঙামাটি 10টি উপজেলা এবং 2টি পৌরসভা, এখানে রয়েছে একটি মাত্র সংসদীয় আসন, যেখানে নদীমাতৃক এই পার্বত্য জেলাকে বলা হয়, যেখানে 5,09,267 জন ভোটার রয়েছে। আর এখানকার যে অবস্থা শুধু একটু তুলে ধরতে চাই আমি, এখানকার যারা সবাই আসলে বিষয়টি জানেন। এইখানে মূলত 91 সাল থেকে কয়েকটি নির্বাচন হয়েছে, যারা প্রত্যেকে আসলে অনেকবার জনপ্রতিনিধি আমরা পেয়েছি। তারা প্রত্যেকে আসলে এই এলাকার উন্নয়নের জন্য যতটুকু চেষ্টা করেছে ভূমিকা রেখেছে, তাও অনেকগুলো সমস্যা আমরা দেখেছি। রাঙামাটিকে বলা হয় পর্যটন শহর বা পর্যটন নগরী। এই পর্যটন শহর বা নগরী হিসেবে যেভাবে পরিচিতি বা যেভাবে উন্নয়ন হওয়া দরকার, সেই উন্নয়নটি এখন পর্যন্ত হয়নি বা গড়ে ওঠেনি, আমরা দেখতে পাইনি সেভাবে করে। এখানকার যারা পর্যটন রিলেটেড যারা ব্যবসা বাণিজ্য করেন, তারাও আসলে ব্যক্তি উদ্যোগে কিন্তু যেসব প্রতিষ্ঠানগুলো বা রিসোর্টগুলো গড়ে উঠেছে, সেইভাবে সরকারি কোনো সহায়তা তারা পাননি। রাঙামাটির সবচেয়ে বড় যেটি আমার কাছে মনে হয়, যেটি শান্তি সম্প্রীতি বিষয়, যেটি 1997 সালে যে পার্বত্য চুক্তি স্বাক্ষর হয়েছিল, সেখানে মনে করেছিলেন যে এখানকার অধিবাসীরা যে পার্বত্য এলাকায় শান্তি ফিরে আসবে, কিন্তু সেই শান্তি এখনো পর্যন্ত সবুজ পাহাড়ে ফিরে আসেনি। সবুজ পাহাড়ে প্রায় আমরা দেখতে পাই ভাতৃঘাতী সংঘাতে রক্ত ঝরছে। পাহাড়ি বাঙালি সংঘাতের মধ্যেও আমরা দেখেছি সেই সংঘাত প্রায় অশান্ত হয়ে পড়ে পাহাড়। এই একটি পক্ষ, বাঙালিদের একটি পক্ষ, এই পার্বত্য চুক্তিকে বাতিল করে বা বিভিন্ন ধারাগুলোকে সংস্কার দাবি জানিয়েছেন। তবে যাদের সাথে চুক্তি স্বাক্ষর হয়েছিল, তারা বলছে যে চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার ফলেই কিন্তু পাহাড়ে এখন পর্যন্ত শান্তি ফেরেনি। এই যে এখনো পর্যন্ত যে বিশ্বাস বা তাদের মধ্যে যে উভয়ের মধ্যে এখনো পর্যন্ত সেই বিশ্বাসটি আসলে অর্জন হয়নি। তদুপরি আসলে এখানকার যে যোগাযোগ ব্যবস্থার কথা বলি, যে রাঙামাটির যে একটি বিশাল কাপ্তাই হ্রদ তৈরি হয়েছে 1960 সালে বাদ দেওয়ার পর, যেটি 6টি উপজেলা যোগাযোগের এই পথ তৈরি হয়েছে, কিন্তু এই কাপ্তাই বাদ দেওয়ার ফলে এখানকার যে মানুষ বাস্তুচ্যুত হয়েছে, সে দুঃখের কথা বা সে গ্লানির কথা অনেক পর্যটকই আসলে জানেন না, এখানকার মানুষের দুঃখের কথাগুলো। এই 6টি উপজেলা মানুষের যোগাযোগের মাধ্যমে এই নৌপথে 6 মাসের বেশি আসলে মানুষ যোগাযোগ করতে পারে না। পণ্য পরিবহন থেকে যোগাযোগ, স্বাস্থ্য, সবকিছু আসলে 6 মাস পর পানি শুকিয়ে গেলে বন্ধ হয়ে যায়। তদুপরি যদি বলতে চাই, রাঙামাটি জেলার সাথে যে আন্তঃজেলা সড়ক যোগাযোগ, সেটি আসলে উন্নতি হয় নাই। এখানকার যে যোগাযোগ ব্যবস্থা, যদি রাঙামাটি চট্টগ্রাম সড়কের কথা বলি, সেটিও আসলে এখন পর্যন্ত উন্নত হয়নি। এখানকার যে ট্রেন যোগাযোগ হওয়ার দরকার ছিল, সেটি আসলে যোগাযোগ আসলে তেমন কোনো কিছুই নাই। মানুষের দুর্ভোগের শেষ নাই এই জায়গাটিতে। এখানকার যে উন্নত শিক্ষা ব্যবস্থার কথা যদি বলি, একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে, সেটি আসলে অস্থায়ী ক্যাম্পাসের পরে একটি ক্যাম্পাস গিয়েছে, সেটিও আসলে তদুপরি এখনো ভালোভাবে এখনো ক্লাস শুরু হয়নি। রাঙামাটি মেডিকেল কলেজ হয়েছে, সেটি একটি অস্থায়ী ক্যাম্পাসের মাধ্যমে ক্লাস কার্যক্রম চলছে, স্বাস্থ্যসেবা আমরা পাচ্ছি না। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে এখানকার মানুষ সবাই কিন্তু চায়
প্রার্থীদের কাছ থেকে আগামী দিনের প্রত্যাশা তারা শুনতে চায়। আমরা আসলে শুনবো তাদের কথা, তারা আমাদেরকে আসলে কি ধরনের প্রতিশ্রুতি দিবেন। এই ছিল আমার কাছে রাঙ্গামাটি থেকে। আমাদের চ্যানেল 24 এর প্রতিনিধিত্ব করেন, তার সাথে কথা হচ্ছিল আমাদের। একটু দীপেন দাওয়ান, আমি শুরুতে একটু আপনার কাছে যেতে চাই যে এই যে শুরুতেই একটা কথা আসলো, বললো যে পাহাড়ি বাঙালির যে বিশ্বাসের এবং আস্থার সংকট, সেটি দীর্ঘদিন ধরে হয়ে এসেছে এবং হয়ে আসছে, এবং সেই সম্প্রীতির জায়গাটা আবার পুনরুদ্ধারের জন্য কি করবেন যদি আপনি নির্বাচিত হন? সংকট বলবো না, এটা হচ্ছে কি সম্প্রীতি এখন আমরা কিন্তু সমন্বয় করতে পারছি না। পাহাড়ি বাঙালির বিশ্বাস এটা অর্জন করতে হবে। আমি মনে করি যে এখানে কিন্তু আপনার জেলা পরিষদ, 3টা পার্বত্য জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ, প্রশাসন, পুলিশ প্রশাসন, এগুলো কিন্তু সমন্বয় প্রয়োজন। আমরা যদি এগুলো যে সমন্বিত করে কাজ করি, তাহলে আমার মনে হয় না যে পাহাড়ি বাঙালির মধ্যে বিভেদ থাকবে। এটা হচ্ছে এখানে পাশাপাশি তো অনেক সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো আমি মনে করি এখানে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, যে বিষয়টা অ্যাকাউন্টেবিলিটি বলতে এখানে জেলা পরিষদগুলো সেভাবে 3টা মেয়াদ, যেটা ফেসিস সরকারের মেয়াদ, এটা কার্যকর ছিল না। সমন্বয় সেভাবে কিন্তু আপনার অ্যাকাউন্টেবিলিটি ছিল, এখানে শিক্ষা, স্বাস্থ্য সব দিক দিয়ে কিন্তু অবহেলিত ছিল, দুর্নীতি ছিল, সুতরাং সেগুলো অ্যাকাউন্টেবিলিটি গড়ে উঠে। তো এগুলো মনে করি যে একটা সম্প্রীতির পরিবেশ জন্য এগুলো দরকার, সমন্বয়, সুষম উন্নয়ন, এগুলো হচ্ছে ফ্যাক্টর। আমি মনে করি আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হয়, তাহলে আমি এগুলো সুষম উন্নয়ন প্লাস অ্যাকাউন্টেবিলিটি নিয়ে এখানে সব যে জনগোষ্ঠী রয়েছে এগুলো নিয়ে মিলেমিশে আমরা একটা পরিকল্পনা করবো, যাতে একটা সাম্প্রতিক সম্প্রীতির পরিবেশ ফিরে আসে। দীপেন দাওয়ান, আমি ফিরবো আবার আপনার কাছে। জুচাপ্পা, আমি আপনার কাছে জানতে চাই যে এই যে সম্প্রীতিটা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ বলছে, গণমাধ্যম কর্মীরা বলছে যে সেই সম্প্রীতিটা নেই, সেটা পুনরুদ্ধারে আপনার দল বা আপনি যদি নির্বাচিত হন, সেখানে আপনারা কি বিষয়গুলোর উপর জোর দিবেন? ধন্যবাদ রাঙ্গামাটি জেলার প্রত্যেকজন নাগরিককে। এই যে সম্প্রীতি নেই আমরা বলি, যদি আমি যদি সম্প্রীতির মধ্যে না থাকি, আজকে আমরা এতগুলো মানুষ কেমনে দাঁড়াইছি, কেমনে আছি? সম্প্রীতিটা আছে, কিন্তু কিছু কিছু জায়গায় কুচক্রি কিছু মহলের কারণে যে তার সম্প্রীতিটা নষ্ট হয়ে যায়, এটাকে ছোট্ট একটা বিষয়টাকে বড় করে দেখা হয়। এটা আসলে বড় বিষয় না। আমি একটা কথা বারবার বলি, সম্প্রীতি আনতে হলে আপনি পাহাড়ি, আমি বাঙালি, অমুক গোষ্ঠী ও তমুক গোষ্ঠীর, এগুলো যদি বাদ দিই, আমরা যদি রাঙ্গামাটিতে যদি শুধুমাত্র মানুষ বসবাস করি, আমরা যদি ঘোষণা দিই যে এখানে পাহাড়ি না, এখানে বাঙালি না, আমরা এখানে সব নাগরিক থাকবো, এখানে বাংলাদেশের নাগরিক থাকবো, তাহলে মনে হয় সম্প্রীতিটা খুব সহজে এখানে প্রতীয়মান হবে। পাশাপাশি এখানে যে সমস্ত রাষ্ট্র কর্তৃক যে বরাদ্দ, নাগরিকদের জন্য রাষ্ট্র কর্তৃক যে বরাদ্দ, সেই বরাদ্দ যদি সুষমভাবে বন্টন হয় প্রত্যেক নাগরিকের জন্য, সেটা পাহাড়ি হোক বাঙালি হোক, যদি পাহাড়ি 5 জন থাকে, বাঙালি 10 জন থাকে, সেম বন্টন, সব সুষম বন্টন যদি করে দেওয়া গেলে, তাহলে মনে হয় আর এখানে সম্প্রীতি নষ্ট হওয়ার ঝুঁকিটা থাকে না। তো আমি যদি নির্বাচিত হই, জনগণ যদি আমাকে নিয়ে আছে, আমি এই সম্প্রীতি উন্নয়নে, আমি তো বললামই, আমি কোনো পাহাড়ি কোনো বাঙালি ঘোষণা দিব না, আমি সরাসরি মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করার প্রক্রিয়ায় নিয়ে আসবো। বেশ ভালো একটি কথা আমরা শুনলাম কিন্তু আপনার কাছ থেকে। আমি এবার অ্যাডভোকেট মুক্তার আহমদের কাছে একটু যেতে চাই যে প্রায় 3 দশক পরে আপনার দল থেকে একক প্রার্থী দেওয়া হয়েছে এই জেলায়, রাঙ্গামাটি জেলায়। এই যে 3 দশক আপনারা ছিলেন না, সেই জায়গা থেকে নিশ্চয়ই আপনারা এবার যেহেতু একক প্রার্থী দিয়েছে জামাত, সেই জায়গা থেকে আপনি যদি নির্বাচিত হন, আপনার এবং আপনার দলের কি পরিকল্পনা? কারণ আপনি তো আসলে যেহেতু বলা হয়ে থাকে যে একটি জামাত ইসলামী মানে হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা, বা সেই জায়গা থেকে অন্যান্য যারা ধর্মের মানুষ রয়েছেন, সব মিলিয়ে সম্প্রীতিটা উন্নয়নে আপনারা কি কি পরিকল্পনা নিয়েছেন? চ্যানেল 24 কে ধন্যবাদ। এবং মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, যা পানিকে রাখে শতভাগ বিশুদ্ধ। এর মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, বিশুদ্ধ পানির ব্যাগ। ধন্যবাদ আমার 2 জন সহযোগী আলোচককে। আমরা আসলে প্রথমে আপনাকে বলতে চাই, রাঙ্গামাটি পার্বত্য জেলা আসলে সম্প্রীতির শহর, শান্তির শহর, এবং জেলাটাও শান্তির এবং সম্প্রীতির শহর। আপনি বাংলাদেশের এত বড় একটা জেলা, রাজনৈতিক হানাহানি খুব বেশি নেই, কিন্তু বিশেষ করে আমি যদি 24-এর গণঅভ্যুত্থানের দিকেও তাকাই, খুব বেশি মামলা মোকদ্দমা কিন্তু রাঙ্গামাটিতে নেই। রাঙ্গামাটির মানুষ রাজনৈতিকভাবে সবাই শান্তিপূর্ণভাবে সহাবস্থানে আছে, এটা একটা পজিটিভ দিক। দ্বিতীয় দিক সেটা হলো যে আসলে ভাতৃঘাতী সংঘাত বললে তো আবার অন্যরকম বোঝায়, কারণ এখানে ভাতৃঘাতী সংঘাত যারা যারা করে তারাই প্রশ্নগুলো সঠিক জবাব দিতে পারবে। তবে আমরা মনে করি এটা ভাতৃঘাতী সংঘাত নয়, বরং এখানে ওই যে আমাদের যারা সমন্বিত প্রকল্প গ্রহণ করার কথা বা সমন্বয় করে দেওয়ার কথা, তারা করে না। আর বাংলাদেশ জামাত ইসলামী দল মানেই তো হলো যে
যাদের ধর্মের মধ্যেই আছে অপরের ধর্মের অধিকার সুপ্রতিষ্ঠিত করা। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যেয়ে মুসলমানদের আগে ইহুদি এবং খ্রিস্টানদের অধিকার প্রতিষ্ঠা করছে, তাদেরকে মিলিয়ে দিছে। তাদের দীর্ঘ বছরের যে ভাতৃঘাতী সংঘাত ছিল সেটা উনি আপোষ মীমাংসা করে সালিশের মাধ্যমে সমাধান করে দিছে। অতএব এই কথাগুলা ইসলামের বিরুদ্ধে অপপ্রচার। ইসলামের মধ্যে অন্য ধর্মের ধর্মীয় অধিকারকে বরং নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং এটা আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন এবং হাদিসের মাধ্যমে প্রমাণিত। আমি তার মানে মনে করি আসলে কোনো সংকট তৈরি হবে না আপনার দল বা আমার আপনি যদি নিশ্চিত যে নির্বাচিত হন। আমি নিশ্চিত যে যে কোনো ক্ষেত্রে শুধু রাঙ্গামাটির নয়, ইসলামী শাসন ব্যবস্থা যদি দেশে চালু হয় এই ধরনের কোনো সংঘাতই থাকবে না। এই ধরনের সংঘাতগুলা জিতেও নীতি নৈতিকতার আলোকেই এগুলো সুহারা হবে ইনশাআল্লাহ। এই জনপদের মূলই কিন্তু হচ্ছে সম্প্রীতি, এবং যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, বিশ্বাস আস্থার সংকটে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ এক হয়ে এই জনপদে বসবাস করে। আমরা তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের কথাই কিন্তু শুনলাম, রাজনৈতিক দলের, এবং তারা কিন্তু বলছিলেন তাদের প্রত্যাশার কথা এবং তারা তাদের পরিকল্পনার কথা শুনছিলাম আমরা। আমি একটু যারা স্থানীয় ভোটার আছেন একটু তাদের কাছে যেতে চাই, যে একদম যদি আপনাদের কাছে শুনতে চাই যে এই যে আপনাদের সামনে তিনজন সংসদীয় আসনের প্রার্থী দাঁড়িয়ে আছেন বিভিন্ন দলের, সেই জায়গা থেকে তাদের কাছে আপনাদের কি চাওয়া পাওয়া সেটি কে বলতে চান? আচ্ছা, শুরুতে আমি একটু আপনার কাছে যেতে চাই। ধন্যবাদ। আমি নির্মল বড়ুয়া মিলন। আমি তিনজন আমাদের যে সংসদ সদস্য, তিনজনের থেকে যে কোনো একজন আমাদের সংসদ সদস্য হবেন এটাই আমরা আশাবাদ। তো আমার একটা প্রশ্ন হলো, এখানে আমাদের জিয়াউল হক জিয়া যিনি চ্যানেল 24-এর রাঙ্গামাটি জেলা প্রতিনিধি, তিনি বলেছেন যে এখানে যোগাযোগ ব্যবস্থার একটা দূরত্ব এবং এখানে পিছিয়ে রয়েছে। এই জায়গা থেকে আমাদের যে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আমি যিনি প্রার্থী রয়েছেন দুই চাকমা, আমি ওনার কাছে প্রশ্ন করব যে এখানে 5টা উপজেলায় যোগাযোগ ব্যবস্থার জন্য আপনি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন আপনি যদি এমপি হন? ধন্যবাদ। আমরা প্রশ্নটা নিলাম, কিন্তু আমরা আরো কিছু প্রশ্ন একসাথে নিয়ে আসলে যাব। আমি একটু আপনার কাছে আসতে চাই। আদাব সবাইকে, আমি মুন্না তালুকদার বলছিলাম। আমি একজন প্রকৌশলী, রাঙ্গামাটিতে থাকছি। আমার প্রশ্নটি হলো, আমরা দেখে থাকি যে চট্টগ্রাম এবং ঢাকার দিকে অনেক কর্মসংস্থানের সুযোগ সুবিধা রয়েছে, তার তুলনায় রাঙ্গামাটি অনেকটা পিছিয়ে। রাঙ্গামাটির এই পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে এবং স্থানীয় জনগোষ্ঠীর সংস্কৃতি এবং জীবনধারাকে সুরক্ষিত রেখে, পাহাড় লেককে সুরক্ষিত রেখে কর্মসংস্থান এবং অর্থনৈতিক দিকটি উন্নয়ন করার জন্য একটি টেকসই পরিকল্পনা দরকার পর্যটন খাতে। আমি জনাব দীপেন দেওয়ানকে প্রশ্নটি রাখতে চাই, উনি যদি এমপি নির্বাচিত হয়ে আসেন কি পরিকল্পনা উনি করবেন এখানে কর্মসংস্থান এবং অর্থনৈতিক দিকটি গড়ে তোলার জন্য? ধন্যবাদ। অর্থনীতি এবং যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন পেলাম আমরা। আমি একজন তরুণকে দেখতে পাচ্ছি, তিনি বলতে চাচ্ছেন। রাঙামাটি পর্যটনের জন্য একটা শ্রেষ্ঠ জায়গা বাংলাদেশে। তো সেই জায়গায় পর্যটনের ব্যবস্থাটা অন্যান্য জায়গার মতো কিন্তু গোছানো না। এই বিষয়টা গোছানোর ক্ষেত্রে মনোনীত প্রার্থীরা কিভাবে তারা প্রস্তাব রাখবেন সেটা আমি জানতে উদ্বুদ্ধ। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানের যে যোগাযোগ ব্যবস্থা। এখানের বাস বলতে গেলেই কিন্তু শুধুমাত্র একটাই আছে, পাহাড়িকা, যার সার্ভিস আমরা সবাই কিন্তু এখানে জানি। তো এই ব্যবস্থাটা যদি আমরা ভিন্ন করতে পারি, যখন অপশন রাখবো তখন কিন্তু সার্ভিসের মধ্যে অনেকটা কোয়ালিটি মেনটেন হবে। তো এই যে সার্ভিসগুলো যখন একজন পর্যটক রাঙামাটিতে আসে, শুরুতেই যখন সে সার্ভিসটা খারাপ পায় তখন তার একটা মনোভাব তৈরি হয় যে এমন একটা হয়তো ওই জায়গাটা এমন। তো এই যে সার্ভিসটা এটা কিভাবে ডেভেলপ করবেন ওনারা, এই আশাটা আমি জানতে চাচ্ছি তাদের। ধন্যবাদ। মানে আপনার প্রশ্নটা আসলে তিনজনের কাছেই। আচ্ছা, আরো একজন প্রশ্ন করতে চেয়েছেন। আমরা আসলে চাই সবার প্রশ্নই নিতে, কারণ আপনাদের জন্যই কিন্তু আমাদের এই আয়োজন। আমার নাম পলাশ চাকমা। আমি একটা প্রশ্ন রাখতে চাই, যেহেতু আমাদের এই কাপ্তাই লেক 54,000 একর জায়গা জুড়ে এই পানি বিস্তৃত, এখানে অবৈধভাবে যে ঘরবাড়ি যে নির্মাণ করা হচ্ছে এবং এই অবৈধ ঘরবাড়িগুলো নির্মাণের ফলে যে পানিগুলো দূষিত হচ্ছে এবং যে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের যে এই মাটি ক্ষয় হচ্ছে, এগুলো আমি ওই বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জয়ী চাকমার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। উনি যদি এমপি নির্বাচিত হলে এই কাপ্তাই লেকের জন্য এবং এই প্রাকৃতিক দুর্যোগের জন্য উনি কি ধরনের ভূমিকা পালন করবে? আচ্ছা, বেশ, সবাই আসলে প্রশ্ন করতে চাচ্ছে, স্থানীয় ভোটাররা। জি, আসসালামু আলাইকুম। এই যাবৎকালে রাঙ্গামাটির পর্যটন শিল্প নিয়ে সরকারের তেমন কোনো ভূমিকা নেই।
উল্লেখযোগ্য ভূমিকা নেই। এখানে যাই গড়ে উঠেছে সব ব্যক্তি উদ্যোগে। আমি দীপেন দেওয়ান মহোদয়ের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি যদি নির্বাচিত হন তাহলে পর্যটন শিল্প বিকাশে আপনি কি ধরনের ভূমিকা পালন করবেন? দীপেন দাওয়ান, শুরুতে একদম আপনার কাছে যেতে চাই। সবচেয়ে বেশি প্রশ্ন আপনার কাছে এসেছে এবং এই প্রশ্নগুলো আমারও, শুধু স্থানীয় ভোটারদের না। এই যে সবাই অর্থনীতির কথা বলছে, আমি যদি খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাই যে এই যে এত সুন্দর কাপ্তাই লেক, সবুজ পাহাড়ে ঘেরা, এটা তো আসলে পর্যটন নির্ভর অর্থনীতিতে বেশ উন্নত হওয়ার কথা ছিল, কিন্তু সেটি আমরা দেখেছি বা সাধারণ মানুষের সাথে কথা বলে যেটুকু আমরা জেনেছি যে বেশ তলানিতে বিষয়টি অর্থনীতির জায়গা থেকে। সেটাকে উত্তরণের উপায়টা কি ভাবছেন আপনি? আমি মনে করি রাঙ্গামাটি পার্বত্য অঞ্চল একটা পর্যটনের সম্ভাবনায় একটা সাবজেক্ট। এটাকে পর্যটনকে কিন্তু সেভাবে ভাবা হয়নি। এখানে ধরেন বিগত সরকারের সেভাবে কিন্তু এগুলো কিন্তু আপনার বিবেচনা করে না আর কি। আমি মনে করি যে এই যে পর্যটনের উন্নয়নের জন্য এখানে অনেক সুযোগ, যেটা আপনি বলেছেন লেক, পাহাড়, এগুলো মিলিয়ে যদি একটা আপনার একটা ফরম্যাটে আনা হয় আর কি, একটা পরিকল্পনা করা হয়, তাহলে কিন্তু সেটা ভালো উদ্যোগ হবে। বেসিক্যালি হচ্ছে কি এখানে আমাদের রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে কিন্তু পর্যটনকে ব্যবস্থাপনার সুযোগ দেওয়া হয়েছে। আমি যদি পাশাপাশি বলি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, তারপর যদি পর্যটন বিষয়ক মন্ত্রণালয়, ওরা আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মানুষের জন্য অনেক সমাধান হতে পারে। এখানে কিন্তু আপনার ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক কিন্তু ত্রুটি রয়েছে, সেভাবে কিন্তু ধরেন না উদ্যোক্তার অভাব, বিশেষ করে উদ্যোক্তার তো অভাবই, তার বিশেষ করে কিন্তু সরকারের সেরকম নজর নেই। তো আমরা মনে করি আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই তাহলে আমি কিন্তু এগুলো উদ্যোগ নেব। এই যে পর্যটন শিল্প বিকাশের জন্য যা যা করা প্রয়োজন, যেমন ধরেন এখানে যদি নিরাপত্তা একটা ফ্যাক্টর, তারপরে আপনি মনে করেন এই যে আপনার পর্যটনের সেবা সার্ভিস, এটা ফ্যাক্টর, এগুলো কিন্তু আপনার পর্যটন করে আপনার ভালো একটা ফর্ম নিয়ে আসতে হবে। যেমন ধরেন এখানে নিরাপত্তার কারণে কিন্তু এখানে বিদেশি অতিথি আপনি দেখতে পাবেন না। তো এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে সীমিত পর্যায়ে এটাও খেয়াল করতে হবে, এখানে নিরাপত্তা প্রদান, তারপরে আমাদের সীমিত পর্যায়ে এগুলো পর্যালোচনা করে এগুলো যদি আমরা ক্যাটাগরি ভাগ করি, আমরা যদি বিদেশের থেকে আমরা যদি এখানে অতিথি পর্যটন করে তাহলে কিন্তু এটা কিন্তু আমার আমরা কিন্তু ডলার উপার্জন করবো, যেটা অর্থনৈতিক উন্নয়ন একটা বিরাট ভূমিকা নিতে হবে। তদুপরি এখানে যদি সংশ্লিষ্ট রয়েছে ব্যাংকগুলো রয়েছে, আমরা যদি স্বল্প সুযোগ উদ্যোক্তা তৈরি করতে পারি, এরা অনেক সুযোগ করবে। আমি সর্বোপরি অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে পর্যটন একটা বড় উন্নয়ন খাত, এই সম্ভাবনাকে কাজে লাগে। আমি সবার সাথে পরামর্শ করে এটা আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে। এবং আপনার কাছে কিন্তু আরেকটি প্রশ্ন এসেছে, কর্মসংস্থানের বিষয়টি। একজন তরুণ ভোটার আপনার প্রশ্ন করেছে কিন্তু সরাসরি। কর্মসংস্থানের সুযোগ আপনি বলতে পারেন, এই যে পর্যটন শিল্প একটা খাত, ওখানে আপনার অনেক চাকরি দেওয়ার সুযোগ আছে। বিশেষ করে এখানে যারা কর্মরত রয়েছেন তাদের চাকরির ব্যবস্থা করা হবে, আর যারা যদি উদ্যোক্তা থাকেন তাদের সেভাবে নিয়োগ করা হবে। এখানে মানে দুর্নীতি পাশাপাশি বিগত সরকার দুর্নীতির মধ্যে ছিল। আমি মনে করি এবারে যদি আমি সংসদ সদস্য নির্বাচিত হই তাহলে তরুণদের জন্য একটা প্রায়োরিটি দেওয়া হবে। এরা যারা চাকরি করতে চায় সেরা মেধা ও যোগ্যতার ভিত্তি হবে। কিন্তু আমরা বিগত সালে দেখেছি কি আপনার টাকার লোভে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে, এটা হবে না। আমি মনে করি আপনার মেধা এবং মেধার মাধ্যমে চাকরি দেওয়া হবে। দুর্নীতিকে প্রতিহত করবেন আপনারা, সেটিও আপনাদের আসলে পরিকল্পনার মধ্যে আছে। দুই চাকমা, একটু আপনার কাছে যেতে চাই। আপনার কাছেও দুটি প্রশ্ন এসেছে, সেটি হচ্ছে যোগাযোগ ব্যবস্থা নিয়ে একটি প্রশ্ন এসেছে, আরো একটি প্রশ্ন ছিল। প্রথমে যোগাযোগ ব্যবস্থাটা একটু জানতে চাই আপনার। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য আমার কাছে যেটা প্রশ্ন ছিল যে পাঁচ উপজেলার যে পানিপথের যেটা যোগাযোগের ব্যবস্থা, আপনি জেনে থাকবেন যে আমি 2018 সালে একবার নির্বাচন করেছিলাম, জাতীয় সংসদ নির্বাচনে আরেকবার প্রার্থী হয়েছিলাম। তখনও আমি বলেছিলাম যে যদি আমি নির্বাচিত হই, জনগণ যদি আমাকে নির্বাচিত করে, আমাকে যদি ভোট দেয়, তো আমি চট্টগ্রামের সাথে রাঙ্গামাটিকে ট্রেন যোগাযোগের সাথে সংযুক্ত করব। এটা হচ্ছে স্থলপথের বিষয়। এবং জলপথের বিষয়ে আমি এখানে দুটো প্রশ্ন আমার যেহেতু আছে, দুটো প্রশ্ন আমি একসাথে উত্তর দিতে পারবো আশা করি। জলপথে যেহেতু রাঙ্গামাটি হচ্ছে লেক ভিত্তিক একটা কি বলে যোগাযোগ ব্যবস্থা, 6টা উপজেলার সাথে হচ্ছে লেক ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা। এই লেক ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা 6-7 মাস পরে যখন পানি শুকিয়ে যাবে তখন কিন্তু যোগাযোগের একটা সমস্যা তৈরি হয়। যারা উপজেলায় রয়েছেন তারা রাঙ্গামাটিতে সাথে যোগাযোগ করতে অসুবিধা হয়, তাদের অসুবিধা হয়। সে কারণে আমি চাইছিলাম যে রাঙ্গামাটির লেকের পারে রাঙ্গামাটির যতগুলো লেক আছে, যতগুলো উপজেলা আছে, এই লেকের পারে সড়ক নির্মাণ করে একসাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা এবং তাদের সাথে সংযুক্তা, যারা উপজেলা প্রান্তিক জায়গায় যারা বসবাস করছেন তাদের সাথে সংযুক্তা স্থাপন করা। সেই সাথে লেকের পারে যদি, যেহেতু রাঙ্গামাটি একটা পর্যটন শহর, লেকের পারে যদি
সড়ক নির্মাণ করা হয়, ওই সড়কের সাথে একটা পর্যটনের একটা বড় একটা সম্ভাবনা তৈরি হবে। সেই সাথে আমাকে আরেকজন প্রশ্ন করেছেন যে শিক্ষা নিয়ে আপনাকে একটি প্রশ্ন করেছে। শিক্ষা নিয়ে আমরা আসলে এর আগেও বলেছি, রাঙামাটিতে বেশ কিছু জিনিসের অভাব রয়েছে। তবে আমি যদি সারাদিন বলি তাও শেষ হবে না কোনটার অভাব। এখানে কোনটার অভাব নাই, এতে প্রশ্নটা হচ্ছে এরকম, কোনটার অভাব নাই। তো রাঙামাটিতে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, তারপরে চাকরি, এখানে প্রচুর শিক্ষিত মানুষ আছে কিন্তু তাদের চাকরি নাই। আর যারা শিক্ষিত, যারা চাকরি পেয়ে ভিতরে যায়, তারা হচ্ছে যে ওখানে থাকে না। কারণ হচ্ছে যে ওখানে যোগাযোগ ব্যবস্থার উন্নত নয়। এখানে শিক্ষাটা, এই যে জেলা পরিষদের কাছে যাতে শিক্ষাটা হস্তান্তরিত বিভাগ, জেলা পরিষদ কিন্তু এই শিক্ষাটার উন্নয়নে পুরোপুরি ব্যর্থ। তো সেই জায়গায় আমি সম্পূর্ণভাবে এটা দায়বদ্ধতা নিয়ে আমি শিক্ষার উন্নয়নের জন্য কাজ করব। কারণ হচ্ছে যে আমি জানি একটি দেশের অস্তিত্ব রক্ষা করতে হলে, একটি দেশের সামাজিক দায়বদ্ধতা রক্ষা করতে হলে, সামাজিক উন্নয়ন করতে হলে শিক্ষার আসলে কোনো বিকল্প নাই। কারণ হচ্ছে গ্রামের যারা বসবাস করেন, আমি নিজে গ্রামের মানুষ, আমি দেখেছি যে তারা একটা স্কুলের 4 জন শিক্ষক আছে, পাড়ার একজনকে বর্গা দিয়ে দিল, কোন এসএসসি পাস কাউকে বর্গা দিয়ে দিল, 4,000 টাকা। ওই 4 জন কারা যার ঘরে যে ব্যবসা বাণিজ্য করতেছে, ঠিকাদারি করতেছে, যা ইচ্ছা তাই করতেছে। এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে তারা তো 10 লাখ 15 লাখ টাকা দিয়ে চাকরিটা কিনেছে। তো সে কারণে তাদের কোনো দায়বদ্ধতা নাই, তাদের দরকার টাকা, তারা চেষ্টা করবে এই টাকাটাকে আসলে কেমনে কিভাবে উসুল করা যায়। সে কারণে আমি বলেছিলাম যে যদি আমি নির্বাচিত হয়, সম্পূর্ণভাবে ঘুষ মুক্ত এবং ঘুষকে একেবারে নিষিদ্ধ ঘোষণা করব আমি রাঙামাটির মধ্যে। এবং প্রকৃত যারা ঘুষ দিয়ে যারা চাকরি করে তারা চাকরি থেকে বঞ্চিত হবে। সেক্ষেত্রে কিন্তু দীপেন দেওয়ানের সাথে আপনার মানে কিছুটা মিল খুঁজে পাওয়া গেল যে দুর্নীতি করে কেউ চাকরি পাবে বা অযোগ্য কেউ বা কোটার ভিত্তিতে সেটি আসলে কোনোভাবেই হবে না, যে যার যোগ্যতায় পাবে। আমি একটু অ্যাডভোকেট মুক্তার আহমেদের কাছে যেতে চাই, যে আমি দীপেন দেওয়ানের কাছে যাব, কিন্তু মুক্তার আহমেদের কাছে একটু আগে জানতে চাই যে এই যে 3টি জেলা নিয়ে যে জেলা পরিষদ, এই জেলা পরিষদে যিনি নির্বাচিত হন আপনাদের জেলা থেকে, তিনিই কিন্তু আসলে নির্বাচিত, তিনি একটি পরিষদ নির্বাচিত করে দেন এবং সেভাবেই কিন্তু সেটি পরিচালিত হয় এবং 5 বছরের জন্য। সেই জায়গা থেকে আমি জানতে চাচ্ছি যে আপনাদের কি এরকম কোনো পরিকল্পনা আছে কিনা যে এবার যদি নির্বাচিত হন তাহলে জেলা পরিষদে কি নির্বাচন দেওয়ার কোনো পরিকল্পনা আছে আপনাদের? জি, ধন্যবাদ আপনাকে। এটা অবশ্যই একটা পরিকল্পনা থাকা উচিত। আপনি যেটা বললেন যে শুধু জেলা পরিষদের চেয়ারম্যান না, জেলা পরিষদটাই যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় আসে, সেই রাজনৈতিক দলের অনুসারী গোটিগত লোককে নিয়েই জেলা পরিষদ গঠিত হয়। বিশেষ করে বিগত 4 মেয়াদে ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেখেছি যে ওনাদের একেবারে বসংবদ যারা, তাদেরকে সেখানে সদস্য করা হয়েছে এবং চেয়ারম্যানও তাদেরকেই করা হয়েছে। ফলে একচোখা নীতি অবলম্বন করা হয়। দ্বিতীয় যেটা বলবো, একটা স্থানীয় সরকার পরিষদ আইন যেটা আর কি 1989 এটা মূলত পাশ হয়েছে এবং এর আগে 86 সালে কিন্তু আমাদের এই প্রক্রিয়াটা শুরু হয়। কিন্তু এই 89 সাল থেকে এই বিগত এতগুলো বছর কোনোবার কিন্তু আর দ্বিতীয়বার নির্বাচন হয়নি। একবারই নির্বাচন হয়েছে, যেমনই হোক একটা নির্বাচন হয়েছে। তারা 1 মেয়াদেরও কিছু বেশি সময় ছিল, তারপর থেকে অনির্বাচিত লোকজন দায়িত্ব পালন করছে। আপনাদের পরিকল্পনাটা যদি আমাকে আমাদের একদম পরিকল্পনা সুনির্দিষ্ট হলো, করে বলেন, আপনারা আমাদের কি 2টা নির্বাচন বিষয়। দিবেন? একটা বিষয় হলো কারো দাবি হলো যে এখানে স্থানীয় সরকার পরিষদের জন্য নির্বাচনের জন্য একটা সেপারেট ভোটার লিস্ট লাগবে। এটার সঙ্গে আমরা দ্বিমত পোষণ করি। যেখানে ন্যাশনাল ইলেকশন একই ভোটার লিস্ট দিয়ে হতে পারবে, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ একই ভোটার লিস্ট দিয়ে হতে পারবে, শুধুমাত্র জেলা পরিষদ এই একটা বাহানা রুচিলে কেন প্রলম্বিত থাকবে? এটা হলো আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আপত্তির বিষয়। দ্বিতীয় যেটা আমি মনে করি যে এক্সিস্টিং ভোটার লিস্ট, এটা এখন আমরা জানতে বা বলতে পারি যে এটা মোটামুটি একটা ভালো ভোটার লিস্ট আছে। সেই ভোটার লিস্টের মাধ্যমে আগামী সংসদ গঠিত হওয়ার অব্যবহিত পরে আমরা দায়িত্ব পেলে, আমরা বা যারা দায়িত্ব পাক, তাদের উচিত হবে যে বর্তমান পরিষদকে অবলুপ্ত করে দিয়ে নির্বাচন ঘোষণা করা এবং নির্বাচনের মাধ্যমে জেলার মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করুক। তখন যেই নির্বাচিত হয়ে যাক, তখন জবাবদিহিমূলক একটা পরিষদ হবে। বেশ ভালো প্রতিশ্রুতি। দীপেন দেওয়ান, আপনি কি এই যে মুক্তার আহমেদ যেটি বলল সেটির সাথে একমত? আপনি কি নির্বাচিত হলে দিবেন? মানে আমি সেভাবে বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে এটা
অবশ্যই একটা পেন্ডিং ইস্যু। এটা সামনে যদি বিএনপি সরকার আসে, আমরা এখানকার সবার সাথে আলাপ আলোচনা করে, পাহাড়ি বাঙালি আলোচনা করে আমরা একটা সমাধানে যেতে চাই, শান্তিপূর্ণ সমাধান। আচ্ছা, জি চাকমা, আপনি কি মনে করেন জেলা পরিষদের নির্বাচন কি দিবেন আপনি যদি নির্বাচিত হন? সেখানে কি নির্বাচন মানে আপনি কি পরিষদ গঠন করে দেওয়ার পক্ষে নির্বাচিত হয়ে, নাকি নির্বাচন দিবেন আপনার দল? এখন এই জেলা পরিষদের সাথে, বিশেষ করে 3 পার্বত্য জেলা পরিষদের সাথে কিন্তু পার্বত্য চট্টগ্রাম যে চুক্তি 1997 সালের 2রা ডিসেম্বর যে চুক্তি সম্পাদিত হয়েছে, সেই চুক্তির সাথে জড়িত জেলা পরিষদ। সুতরাং এখানে একটা কিন্তু আইনগত একটা বিষয় পেন্ডিং রয়েছে। তো আইনগত বিষয় নিয়ে আমি আপাতত কথা বলতে চাচ্ছি না আর কি। তবে হ্যাঁ, আমি যদি তারা নির্বাচিত হোক বা অনির্বাচিত হোক, যারাই আসবে তারা যেন জবাবদিহিতার মধ্যে থাকে, আমি সেই ব্যবস্থা করব। এখানে যারা স্থানীয় ভোটার আছে তাদের কাছে আরেকবার একটু আমি যেতে চাই যে এখান থেকে অনেক প্রশ্ন আমরা তখন নিতে পারিনি, এখন আমরা আসলে আপনাদের প্রশ্নগুলো একটু শুনতে চাই। একদম শুরু থেকে আপনি হাত উঠেছেন, আপনার প্রশ্নটা নিতে চাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জয়নুল আবদিন। এখানে আমি একদম ব্যবসায়ী। আমি সম্মানিত অ্যাডভোকেট মুক্তার আহমদ সাহেবকে ও ওনার দলকে একটা প্রশ্ন করতেছি যে রাঙ্গামাটির উন্নয়নে ওনাদের পরিকল্পনা কি কি। আর অ্যাডভোকেট আমাদের বিএনপির প্রার্থী, ওনাকে প্রশ্ন হলো যে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের সবচেয়ে বড় বাধা হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র, চাঁদাবাজি। এটার বিরুদ্ধে বা এটার পরিশোধনের জন্য আপনারা কি কি পদক্ষেপ নেবেন ভবিষ্যতে, এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ সবাইকে। নিশ্চয়ই আমরা আপনার প্রশ্ন সহ আরো কিছু প্রশ্ন নিব, আপনার প্রশ্নটি বলবেন। হ্যাঁ, ধন্যবাদ চ্যানেল 24-কে। আমি মামুন হোসেন মামুন, সভাপতি রাঙ্গামাটি চেম্বার অফ কমার্স। আমি আজকে যারা প্রার্থী রয়েছেন তাদের কাছে আমি একটা প্রশ্ন পেশ করে অ্যাডভোকেট দীপেন দেওয়ান, যিনি বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন, ওনার কাছে সেই হিসেবে আমাদের মুক্তার সাহেব রয়েছেন, ওনার প্রার্থী রয়েছেন। যেহেতু আমি ব্যবসা নিয়ে কাজ করি, আমার সেটা আহ্বান থাকবে বিশেষ করে দীপেন দেওয়ান মহোদয়ের কাছে। যেহেতু পার্বত্য অঞ্চল একটা ব্যবসায়িক একটা উর্বর এলাকা, যদিও আমরা বিভিন্ন জেলা থেকে আমরা পিছিয়ে রয়েছি ব্যবসায়িক দিক দিয়ে, এই জেলার 10টি উপজেলার মধ্যে 6টি উপজেলা রয়েছে নদীপথে কানেক্টিভিটি। আর ব্যবসার মূল বিষয় হল গ্রামীণ অর্থনীতিকে শহর অর্থনীতি সম্পৃক্ত করা। শহরের অর্থনীতি জাতীয় পর্যায়ে সম্পৃক্ত হলে দেশের উন্নতি চাবিকাঠি ঘুরবে। আপনি যদি আমরা ধারণা ধরলাম আপনার দল এদেশ সরকার গঠন করবে, সরকার গঠন করলে এদেশের আইন অনুযায়ী আপনি হয়তো পার্বত্য বিষয় মন্ত্রণালয়ের মন্ত্রী হবেন। যদি আপনি মন্ত্রী হন কিংবা আপনার দল সরকার গঠন করে, তাহলে এই যে এই এলাকার 6টি উপজেলার কানেক্টিভিটি করার জন্য আপনার কি পরিকল্পনা রয়েছে আপনার মন্ত্রণালয়তে, সেটা থাকবে একটা। আরেকটা বিষয় হলো যে বাংলাদেশের বিভিন্ন এলাকায় কিন্তু অর্থনৈতিক অঞ্চল কিংবা ইকোনমিক জোন গড়ে উঠছে, যে ইকোনমিক জোনের মাধ্যমে আমাদের বেকার লোকজন চাকরি পাচ্ছে, ব্যবসা বাণিজ্য করছে কিংবা অর্থনীতির চাবিকাঠি ঘুরাচ্ছে। এই পার্বত্য অঞ্চল একটি বিশেষ এলাকা অগ্রাধিকার পায়। এই এলাকার অর্থনৈতিক জোন কিংবা ইকোনমিক অঞ্চল করার বিষয়ে আপনার কোনো পরিকল্পনা রয়েছে কিনা, এটা আপনার কাছে আমার একটা আবেদন থাকলে ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আমি জানি যে আপনাদের অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু আসলে এত প্রশ্ন আমরা নিতে পারবো না একসাথে, সময় সংক্ষেপের কারণে। আমি আর একটা প্রশ্ন হয়তো নিতে পারবো। আচ্ছা, আমি ছোট করে নিব আপনারটা, খুব সংক্ষেপে। আমার শুভ বিকেল, ধন্যবাদ চ্যানেল 24। আমার নাম মোহাম্মদ সাজিদ হোসেন সাইফ, সদস্য রাঙ্গামাটি সদর উপজেলা ক্রীড়া সংস্থা। আমার প্রশ্ন হচ্ছে যে রাঙ্গামাটির যে ক্রীড়া নিয়ে যে আমার প্রশ্নটা, সেটা হচ্ছে যে আমাদের 3 পার্বত্য অঞ্চল, বিশেষ করে রাঙ্গামাটিতে আমরা দেখতে পাই যে ক্রীড়া খাতটা খুবই পিছিয়ে আছে। বাকি 2 পার্বত্য অঞ্চলের চাইতেও আমাদের রাঙ্গামাটি অঞ্চলে খেলাধুলার বিষয়টা, আমরা কর্মসংস্থানের কথা বলি, কিন্তু আমরা ক্রীড়াটাকে যে কর্মসংস্থান হিসেবে গড়ে তুলতে পারি সেই বিষয়টা হয়তো আমরা উপলব্ধি করতে পারছি না। বা আমাদের এখানে দেখা যায় যে ফুটবল বলেন, ক্রিকেট বলেন, ফার্স্ট ডিভিশন যেটা হয় সেটা একবার হওয়ার পর 3-4 বছর অফ থাকে, যেখানে প্রতিভাবান যারা প্লেয়ার আছে আমাদের মতো। গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, যে তারা প্রকৃতির কিন্তু কাছাকাছি ক্রীড়া ক্ষেত্রে কেন পিছিয়ে থাকবে? আপনি আপনার সামনের জন প্রশ্ন করতে চেয়েছিলেন, তাকে মাইক্রোফোনটা দিবেন, খুব ছোট করে, খুব ছোট করে। ধন্যবাদ চ্যানেল 24-কে। বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপন দেওয়ান মহোদয় স্যারের কাছে আমরা শুনি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে 3 পার্বত্য অঞ্চলে পানিশমেন্ট ট্রান্সফার হিসেবে বিভিন্ন সরকারি দপ্তরে তাদেরকে ট্রান্সফার দেওয়া হয়। তারা পানিশমেন্ট ট্রান্সফার হিসেবে এসে তারা কাজ করতে চায় না। যে বিষয়টা, তারা যদি একটা ছাত্রীস্বরূপ যদি 3 পার্বত্য জেলা আসে, অবশ্যই তারা ভূ অঞ্চলে 90% কাজ করলে
পার্বত্য অঞ্চলে তারা 40% কাজ করবে। এই বিষয়টা নিয়ে উনি যদি আগামী সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয় তাহলে উনি কি পদক্ষেপ রাখবেন এই পানিশমেন্ট ট্রান্সফারের বিষয়ে? ধন্যবাদ আপনাকে। আমি যেটি বলি, স্থানীয় ভোটারদের কাছ থেকে আসলে আরো বেশ ভালো ভালো প্রশ্ন কিন্তু আমরা সবসময় শুনতে পাই। স্থানীয় ভোটাররা যা বললেন সেটা সেই আলোচনায় আমি ফিরবো। তবে এই যে এরা ছাড়াও এখানে যারা উপস্থিত আছেন তারা ছাড়াও যারা আছেন রাঙামাটিতে, তাদের সাথে আমাদের কথা হয়েছে, সেখান থেকে আমরা কিছু বিষয় আমাদের মধ্যে আছে। আমি তিনজনকে একই প্রশ্ন করবো। শুরুতে আমি অ্যাডভোকেট মুক্তার আহমেদের কাছে একটু যেতে চাই। সেটি হচ্ছে যে চিকিৎসা ক্ষেত্রে কিন্তু রাঙামাটির যে পরিস্থিতি সেটি যোগাযোগ ব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এটি পুরোপুরি একটা নৌ পরিবহনের মধ্যে দিয়ে হয় এবং নৌ যাতায়াত ব্যবস্থা। সেই জায়গা থেকে 250 বেডের একটি হাসপাতাল আছে এখানে। 250 শয্যার হাসপাতালটি শুধুমাত্র অবকাঠামো আছে এবং সেটি কেন চালু হচ্ছে না এখনো, সে বিষয়টি একটু বলবেন এবং আপনার পরিকল্পনা কি সে বিষয়টি নিয়ে। চিকিৎসা ক্ষেত্রে যে পিছিয়ে আছে এই জনপদ, সেই জায়গায় আপনার দলের বা আপনার পরিকল্পনাটা কি? ধন্যবাদ। চিকিৎসার বিষয়ে আপনি যেটা বললেন, রাঙামাটি মেডিকেল কলেজ যেটা, সেই মেডিকেল কলেজের কার্যক্রম চলতেছে অস্থায়ী ক্যাম্পাসে। মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস এখনো নির্মিত হয়নি, আদৌ কবে হবে আমরা জানি না। একই কারণে মেডিকেল কলেজ যেহেতু স্থাপিত হয়নি, একই কলেজে 250 শয্যার হাসপাতাল যেটা, সেটাও সেভাবে অ্যাক্টিভ হয়নি। এখন পর্যন্ত যেটুকু আছে এটা হলো 100 শয্যার হাসপাতালে মানুষ চিকিৎসার জন্য যেয়ে কিন্তু চিকিৎসা পায় না। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে তাকে রেফার করে দেওয়া হয় চট্টগ্রামে। দ্বিতীয় যেটা আপনি একই সঙ্গে যেহেতু বলছেন যে রাঙামাটি পার্বত্য জেলা, যেহেতু জলপথে যোগাযোগ ব্যবস্থা, একজন মুমূর্ষু রুগীকে তড়িৎ গতিতে চিকিৎসা সেবা প্রদানের জন্য শহরে আনার কোনো বিকল্প ব্যবস্থা নেই। এখন রাঙামাটিতে প্যাসেঞ্জার পরিবহনের জন্য সীমিত আকারে হলেও স্পিডবোট চালু হয়েছে। তাহলে সরকারিভাবে কেন অ্যাম্বুলেন্স স্পিডবোটের মতো করে গতিসম্পন্ন কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে না? আমার দলের পরিকল্পনা থাকবে যে প্রত্যন্ত 6টি উপজেলা থেকে অন্তত অ্যাম্বুলেন্স যেন তড়িৎ গতিসম্পন্ন অ্যাম্বুলেন্স যে ব্যবহার যেটা নদীপথে করা যায় সেরকম অ্যাম্বুলেন্স ব্যবস্থা চালু করা, আর রাঙামাটি মেডিকেল কলেজটিকে স্থায়ী ক্যাম্পাস আলোচনার ভিত্তিতে যেখানে করা উচিত, যেখানে প্রস্তাব আছে সেখানে সেটা চালু করা এবং একই সঙ্গে 250 হাসপাতাল। আমরা আসলে বেশ ইতিবাচক বক্তব্য শুনলাম। দীপন দাওয়ান, আমি একটু আপনার কাছে জানতে চাই যে আমরা নৌ অ্যাম্বুলেন্স চিকিৎসা ব্যবস্থার কথা শুনছিলাম, আরেকটি যেটা দেখলাম যে এই পাহাড়ি জনপদ আসলে খুবই সরু রাস্তা, এই রাঙামাটির এখানে সুবলং বাজার আছে, সেক্ষেত্রে যদি কখনো আগুন লাগার মতো দুর্ঘটনা ঘটে সেই জায়গায় আসলে মানে কোনোভাবেই ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার কোনো ব্যবস্থা নেই। সেক্ষেত্রে নো ফায়ার স্টেশন একটি আলোচনা এখানকার যারা স্থানীয় ভোটার আছেন তারা বেশ কিছুদিন থেকে করে আসছে এবং এই যে সুবলং বাজারেই যদি কোনো না কোনো কারণে এমন ক্ষতির সম্মুখীন হয় তাহলে কিন্তু কোনোভাবে সেটিকে বাঁচানো যাবে না যদি নো ফায়ার স্টেশন না থাকে। সেটি নিয়ে আপনার দল কি ভাবছে? আপনি ঠিকই বলেছেন, এখানে কিন্তু সবকিছু ওয়াটারওয়ে। এখন আপনি যেমন হেলথ সেক্টরে বলেন যে ওয়াটার অ্যাম্বুলেন্স, এটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনি যদি ফায়ার ব্রিগেড যদি ওয়াটার ফায়ার ব্রিগেড স্থাপন করতে পারেন তার সম্ভব। আর কোনো জায়গায় আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হয় এখন পার্মানেন্ট ফায়ার সার্ভিস থেকে চালু হবে। তো আপনি যেটা বলতেছেন এখানে হচ্ছে কি সমন্বিত উদ্যোগের অভাব, এখানে কিন্তু অ্যাকাউন্টেবল নয়, রেসপন্সিবল নয়, সে কারণে কিন্তু এখানে উন্নয়নগুলো অবকাঠামোগুলো থেমে রয়েছে। সেই কারণে আমি উদ্যোগ নেব যে প্রত্যেক সেক্টর, হেলথ সেক্টর, এডুকেশন সেক্টর, আপনার যেটা রাস্তাঘাট যানবাহন সেক্টর, এগুলো কিন্তু সামান্য উদ্যোগ যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে কিন্তু পার্বত্য সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হবে এবং ইকোনমিক যদি আমরা একটা আপগ্রেড দিতে পারি তাহলে কিন্তু এটা বড় ভূমিকা অঞ্চল করবে, সেটা পর্যটনের ক্ষেত্রেও। খুব সংক্ষেপে, এই যে নৌ ফায়ার স্টেশন, যে সীমাবদ্ধতাগুলোর কথা আমরা পেয়েছি স্থানীয় ভোটারদের কাছ থেকে, সংক্ষেপে যদি একটু বলেন আপনার কি পরিকল্পনা থাকবে? অবশ্যই আপনি জানেন যে একজন সংসদ সদস্য নির্বাচিত হওয়া মানে আইন প্রণয়ন, বাজেট প্রণয়ন এবং বিভিন্ন প্রজেক্ট করা। তো আপনি জানেন যে এই আইন প্রণয়ন এবং বাজেট প্রণয়নের মাধ্যমে আমি যদি নির্বাচিত হই, এই সমস্ত যে ফায়ার স্টেশন, নো ফায়ার স্টেশন, যোগাযোগের একটা আধুনিক মাধ্যম, তো আমি যদি নির্বাচিত হই এই বাজেট প্রণয়নের মাধ্যমে আমি আমার শুধু ফেয়ার শেয়ারিং না, আমি আমার বিগ শেয়ারিংটা পাইতে চেষ্টা করবো, কারণ এটা অগ্রাধিকার। এটা আমার পার্বত্য অঞ্চলে এই যে আপনি বললেন হাসপাতাল নাই, মেডিকেলের ক্যাম্পাস নাই, তারপরে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এখনো পুরোদমে চালু হয়নি, এবং কি প্রত্যন্ত অঞ্চলগুলো কিন্তু আমরা খুব কম ভাবছি। আমরা প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা ব্যবস্থাকে আরো আধুনিকায়নের জন্য আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ মানে আপনি শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিবেন। মুক্তার আহমেদ, খুব ছোট করে আপনি যদি একটু বলেন যে আপনার কাছে একটি প্রশ্ন এসেছে, রাঙামাটির সার্বিক উন্নয়নে আপনি এবং আপনার দল কি পরিকল্পনা
বা কি ভূমিকার উপর জোর দেবেন? রাঙ্গামাটির সার্বিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অপরিহার্য প্রয়োজন এবং সেই ক্ষেত্রে ওই আমি যেটা বলতে চাইছিলাম যে ফায়ার অ্যাম্বুলেন্সও যেমন দরকার নৌপথে, ঠিক একইভাবে মানে অগ্নি নির্বাপনের যে মেশিনারি যন্ত্র সেটাও লেকের মাধ্যমে হওয়া দরকার। এটা হলো যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটা অপরিহার্য বিষয়। আর দ্বিতীয়টা, এখানে অনেকগুলো কথা এসেছে, যেমন পর্যটন নগরী হিসেবে যদি এটাকে পরিকল্পিতভাবে গড়ে তোলা যায় এবং রাঙ্গামাটির প্রবেশ মুখ থেকে শুরু করতে হবে সেই সৌন্দর্য, মানুষকে আকর্ষণ করার মতো যে স্থাপনা করা উচিত, সেই স্থাপনা করা। দূর দূরান্ত থেকে যারা আসে হয়তো দেখা যায় 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টার জন্য জার্নি করে আসতেছে, কোথাও ভালো একটা ফ্রেশ হওয়ার মতো জায়গা নেই, কোথাও সেরকম কোনো একটা হোটেলে না যেও তো এরকম একটা ব্যবস্থা থাকতে পারে। তো সেই রকম যদি ব্যবস্থা প্রবেশ মুখে করা যায় সরকারি বেসরকারি উদ্যোগে, তাহলে উন্নয়ন হবে। আর দ্বিতীয় যে কথাটা, আমাদের চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট একটা কথা বলছেন যে এখানকার ব্যবসাটা, আমরা এখানকার ব্যবসা বলতে দুইটা জিনিস বুঝি, একটা হলো কাঠ ব্যবসা, একটা বাস ব্যবসা, আর বাকি বাংলাদেশের যে ঠিকাদারি ব্যবসা এটা সারা বাংলাদেশেই আছে। আচ্ছা, এই বিষয়টা একটু বেবি, এই মাছ ব্যবসা এবং কাঠ ব্যবসায় এই দুইটার একটু জবাবদিহিতা এবং আধুনিকায়ন প্রয়োজন। এটাকে গতানুগতিক ভাবে চলে, এভাবে চলার কারণে কে লাভবান হয় আর কে ক্ষতিগ্রস্ত হয় বুঝাও মুশকিল। আমাদের কাছে বিষয়টি পরিষ্কার। দীপেন দেওয়ান, খুব ছোট করে, হ্যাঁ, যেহেতু চেম্বার অফ কমার্সের যিনি, তিনি আমাদের চেম্বার অফ কমার্সের যে সভাপতি মহোদয় যেটা বলেছেন, এখানে কিন্তু আপনার ড্রেজিং করতে হবে, বুঝছেন? ড্রেজিং করার জন্য যা যা করা দরকার আপনার ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের সাথে আলাপ করে এগুলো সমস্ত উদ্যোগ নেওয়া হবে। কি ওয়াটার ড্রেজিং না করলে আপনার এগুলো নৌপথগুলো কিন্তু আপনি জয় করেন না কেন থেমে থাকবে, বড় হয়ে যাবে। তো আমি ওয়াটার ড্রেজিং এর কিন্তু গুরুত্ব দিচ্ছি। সেক্ষেত্রে আমার এটা একটা অগ্রাধিকার থাকবে যে ওয়াটার ওয়েগুলো যাতে সুস্থভাবে চলাচল করতে পারে। সেক্ষেত্রে ওয়াটার ড্রেজিংটা ভেরি ইম্পর্টেন্ট। আমি এবার যথাযথ চেষ্টা করবো। ওয়াটার ড্রেজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আর এখানে ল অ্যান্ড অর্ডারের ব্যাপারে বলবো যে শান্তি শৃঙ্খলা রক্ষা প্রতিষ্ঠার জন্য যা যা করা আমি কিন্তু এখানে করবো এবং আমার ক্ষেত্রে জিরো টলারেন্স পলিসি থাকবে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য, এবং আমাদের সাথে যারা এই জেলার স্থানীয় ভোটার ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ। স্থানীয় ভোটারদের এই জেলার প্রত্যাশা কিন্তু একটি, এখানকার প্রকৃতির মতোই নির্মল এবং সুন্দর থাকুক পাহাড়ি আর বাঙালিদের সম্পর্ক। সেই প্রত্যাশা রেখেই তারা তাদের প্রার্থীকে নির্বাচিত করবেন আসছে 12 ফেব্রুয়ারি নির্বাচনে। আপনারা ভালো থাকবেন এবং আপনাদের সাথে আমরা যুক্ত হব আবার অন্য কোনো জেলায়। এন মোহাম্মদ, বাংলাদেশে।